1951-এ যে জনসংঘ নির্মাণ হয়েছিল ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ঐতিহ্যকে রক্ষা করার জন্য, আমাদের ঐতিহ্যকে সুরক্ষিত করার জন্য, কাশ্মীর থেকে 370-কে যাদের মূল উদ্দেশ্য ছিল 370-কে আমরা হটাবো, 370-35A আমরা পরিবর্তন করব, আমরা রাম মন্দির নির্মাণ করব, আমরা দেশের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড তৈরি করব এবং ভারতবর্ষের প্রান্তিক মানুষ অন্ত উদয় যে সমাজের সবচেয়ে অন্তিম পংক্তিতে যে ব্যক্তি বসে রয়েছে, যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে সমাজের প্রথম পংক্তিতে এনে আমরা দাঁড় করাবো। আর সর্বোপরি আমার রাষ্ট্র প্রথম, দল দ্বিতীয় এবং আমি লাস্ট। নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, আই লাস্ট, আমি লাস্ট। এই যে বিভিন্ন উদ্দেশ্য, বহুমুখী উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষকে এক রাষ্ট্রবাদী শক্তিকে উত্থানের জন্য যারা জনসংঘ তৈরি করেছিলেন, যে 10 জন সৈনিককে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়েছিলেন 1951 সালে, সেই 10 জনের মধ্যে অটল বিহারী বাজপেয়ী একজন, সেই 10 জনের মধ্যে LK আদবানি একজন, নানাজি দেশমুখ একজন। এই উনারা মিলে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিলে একটা দল তৈরি করেছেন। কিন্তু যখন জরুরি অবস্থা দেশের মধ্যে তৈরি হয়েছিল, সেই সময় জনসংঘ জনতা দলে বিলীন হয়েছে। আমরা বলছি না পার্টি সেকেন্ড, রাষ্ট্র ফার্স্ট। একটা দলকে, মানে ভারতীয় জনসংঘ ছিল তৎকালীন সময়ে কংগ্রেসের সঙ্গে টক্কর দিয়ে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট পার্টি এবং অপোজিশন পার্টি। সেই দল শুধু রাষ্ট্রকে ফার্স্ট, রাষ্ট্রের মানুষ আমার প্রথম, সে যে চিন্তাধারা, সেই যে স্বপ্ন, সেই যে আমাদের আদর্শ, যে আমার মানুষ হচ্ছে আমাদের ফার্স্ট, আমার রাষ্ট্র হচ্ছে ফার্স্ট, সে রাষ্ট্রকে নির্মাণ করতে দলকে বলিদান দেওয়া হয়েছে, দলকে মার্চ করা হয়েছে জনতা দলের সঙ্গে 77-এ। সেই সময় থেকে যখন সরকার তৈরি হয়েছে, অটল বিহারী বাজপেয়ী, LK আডবাণীজি মন্ত্রী হয়েছেন, কিন্তু কমিউনিস্ট কখনো দেশকে সংগঠিত হোক, দেশ শক্তিশালী হোক, মা ভারতী পরম বৈভবশালী মা হোক আমার, সেটা কখনো ওনারা পছন্দ করতেন না। এটা দেশ যখন ভালো থাকবে এটা তাদের কষ্ট হয়। তৎকালীন সময় বলছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা ওনারা হয়তো তারা জনতা দল করবে, নতুবা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে থাকবে, দুটা করতে পারবে না কাজ, দুটা দলের সঙ্গে থাকতে পারবে না। তখনই আমাদের অটল বিহারী বাজপেয়ী, LK আডবাণীজি সবাই ওনারা বলেছেন যে রাষ্ট্রের অস্মিতা, রাষ্ট্র নির্মাণের যে সংকল্প নিয়ে আমাদের জনসংঘ তৈরি হয়েছে, রাষ্ট্রের স্বাভিমান, আমাদের কৃষ্টি সংস্কৃতি, মায়েদের সম্মান, যুবকদের সম্মান, রাষ্ট্রের অস্মিতার সংকল্প নিয়ে যে মানুষকে বৌদ্ধিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে প্রস্তুত করার, মানুষ নির্মাণ করার যে সংগঠন আমরা তৈরি করেছি, আমরা সেটা কম্প্রোমাইজ করব না। তখন সরকার থেকে বেরিয়ে এসছে এবং 1980 সালে প্রথম ভারতীয় জনতা পার্টির আত্মপ্রকাশ হয়েছে। দেখুন 1951 সালে একটা দল তৈরি হয়েছে, 77 সালে দলটাকে বিলীন করা হয়েছে, 3 বছর পরে গিয়ে আবার দলটা নতুন করে তৈরি হয়েছে। মানে কত বেশি উত্থান পতনের মাধ্যমে এই দলটা গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। এবং 1980 সালে প্রথম যে দলটা প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি 6 এপ্রিল, সেই দলের প্রতিষ্ঠিত সভাপতি হচ্ছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। এবং উনার নেতৃত্বে উনি 1980 সালে প্রথম আমাদের রাষ্ট্রীয় অধিবেশন মহারাষ্ট্রে হয়েছিল, মুম্বাইতে। সেদিন উনি বলেছিলেন উত্তর পূর্ব ভারতেও আমাদের পদ্মফুল বিকশিত হবে, আন্ধেরা ছেটেগা সূরজ উগেগা, উনি বলেছিলেন। এবং উনার যে দূরদৃষ্টি, উনার যে সংকল্প শক্তি এবং আমাদের পার্টির যে রচনা, সেই রচনা নিয়ে উনার এত বেশি উনার প্রজ্ঞা দিয়ে উনি বিবেচনা করেছেন আমাদের দল ভারতবর্ষের মধ্যে দাঁড়াবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতীয় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সে 1980 সালে বলেছিলেন। উনি বলেছিলেন
লিখতা মিটতা যাউঙ্গি কালকি কপাট মে লিখতা মিটতা যাউঙ্গি, যে অনেক কবিতা, একজন কবি, একজন সাহিত্যিক, একজন পত্রকার, সাংঘাতিক রুচিশীল ভাষা যিনি কথা বলতেন, যিনি একটা কথা বলার কয়েক সেকেন্ড পরে দ্বিতীয় শব্দটা ওনার থেকে বেরোতো, মানুষ অধীর আগ্রহে বসে থাকতেন। অটল বিহারী বাজপেয়ীজির এই আস্তে আস্তে যে কথা বলতেন, ওনার যে মাধুরী, মনের মাধুরী, উনি কথা বলার যে শৈলী, বাচন ভঙ্গি, সবটা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে থাকতেন। আমাদের দল হোক, অন্যান্য দল হোক, ভারতীয় জনতা পার্টি সেই 1980 সালে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়, ভারতবর্ষে নির্বাচন হয়, 400-র উপরে সিট কংগ্রেসে পেয়েছে। ভারতীয় জনতা পার্টি মাত্র 2টা লোকসভা আসন জিতল। সেই সময় অনেকে আমাদেরকে কটাক্ষ করে বলেছিলেন হাম দু হামারা দু, মানে অটল আদবানি দু, এমপিও দু, হাম দু হামারা দু, এভাবে আমাদেরকে কংগ্রেসরা কটাক্ষ করেছিলেন। যখন নির্বাচনে পরাজিত হয়েছিলেন, আমাদের যখন সমীক্ষা বৈঠক বসেছিল, কেউ কথা বলছিলেন না, কেউ কথা বলছেন না যে কি বলবেন, কোথায় থেকে শুরু করবেন। সে অটল বিহারী বাজপেয়ী বলছেন কিচ্ছু হয়নি, আমাদের নতুন করে শুরু করতে হবে এবং নতুন সূর্য আমাদের জন্য অপেক্ষা করছে। নতুন উদ্যম নিয়ে আমাদের লড়াই করে দেশকে গঠন করতে হবে, মা ভারতীকে সম্মানের সঙ্গে বিশ্বের দরবারে স্থাপিত করতে হবে। সে এমন খুব রসিক, বাচনভঙ্গি, অনেক কিছু ওনার মধ্যে সমৃদ্ধ ছিল। এবং যখন 1996 সালে এবং 98-99 সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দৌড়চ্ছি, এই কার্ড কে করেছেন জানেন? কে করেছেন? অটল বিহারী বাজপেয়ী। এই অন্তোদয় অন্নপূর্ণা যোজনা, যে সমাজের অন্তিম ব্যক্তিকে সমাজের প্রথম পংক্তিতে আনতে হবে, দুবেলা দুমুঠো ভাতের যাতে আমার মানুষের অভাব না হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। উনি কি করেছেন? অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার হওয়ার আগে আমরা রেশনে কিন্তু ক্যাপসুল চাল পেতাম। কারা কারা ক্যাপসুল সম্বন্ধে ধারণা আছে? তোলেন তো। আমার আছে। একবারে সিদ্ধ করলে আরেকবারে গন্ধ বাইরিত, লাকড়ি সবটি শেষ হয়ে যেত, এরপরে থালার মধ্যে দিলে এটি লাভ পারত, ঠিক আছে নি? লাল লাল, হ্যাঁ লাল লাল, এটি খাইয়া খাইয়া সবটি এসি লোক কেমন লাগতো। এমন চাল আমাদের দেশে ছিল। রাতারাতি অটল বিহারী বাজপেয়ী গরিব মানুষের বাসমতি আতপ ভালো চাল, যেটা এখন আমরা রেশনে পাই, একমাত্র দেশের মানুষ, প্রধানমন্ত্রী দেশের মানুষকে জীব জন্তু ভাবছে না, কংগ্রেসীরা জীব জন্তু ভাবতো। আমরা ভালো চাল থাকা সত্ত্বেও আমাদেরকে খাওয়ায়নি। প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা রেশন দোকানে গরিব মানুষের বাসমতি চাল যদি কোনো ব্যক্তি শুরু করে থাকেন, সেটা অটল বিহারী বাজপেয়ী শুরু করেছেন। আমাদের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা, জল জীবন মিশন ডিস্ট্রিক্ট ওয়াইজ উনি চালু করেছেন। এবং উত্তর পূর্ব ভারতের জন্য ডোনার মিনিস্ট্রি আমাদের অটল বিহারী বাজপেয়ী শুরু করেছেন। যারা জনজাতিদের জন্য মায়া কান্না করছেন, ভারতবর্ষের জনজাতিদের জন্য কোনো মিনিস্ট্রি ছিল না, অটল বিহারী বাজপেয়ী প্রথম জনজাতি মিনিস্ট্রি শুরু করেছেন। জুয়েল ওরাম ওনার মিনিস্টার ছিলেন। অনেক কিছু। এবং আজকে যারা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সোনালী চতুর্ভুজ, চওড়া চওড়া রাস্তা দেখছি গ্রামে শহরে, রাস্তার নির্মাণের যে মূল ভিত্তি পরিকাঠামো, যে ব্যক্তি আমাদের স্বপ্নের ভারত নির্মাণের, যে পাড়ার মধ্যে, যে গ্রামের মধ্যে 500 জনসংখ্যা লোক থাকবে, সেই জায়গায় ভারত সরকার গ্রাম সড়ক যোজনা করে দেবে। তার অর্থ হচ্ছে গ্রামের রাস্তা ভালো হবে, মানুষ অসুস্থ হলে হসপিটালে যাবে, গ্রামের রাস্তা ভালো থাকবে, উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে কৃষক, রাস্তা ভালো থাকবে, ছেলে মেয়ে লেখাপড়ার জন্য স্কুলে যাবে, কলেজে যাবে, সমস্ত ব্যবস্থা সমস্ত জায়গায় আমরা সবাই জানি। গ্রাম সড়ক যোজনা, সোনালী চতুর্ভুজ, চওড়া চওড়ার যে রাস্তা, সেই রাস্তার যে ভিত্তি ভারতবর্ষে এক ব্যক্তি স্বপ্ন দেখেছেন, সেটা অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন দেখেছেন। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়ে উনি লক্ষ্য করেছেন, আরে এই দেশের মধ্যে 1 লিটার দুধের থেকে 1 লিটার জলের দাম বেশি। সেই জন্য উনি জল জীবন মিশন তখন থেকে শুরু করেছেন, যে গ্রামে গ্রামে মানুষের বাড়িতে জল দিতে হবে। এবং তখন তিনি শুরু করেছেন যে আমরা যারা, আমিও বয়স্ক মানুষ, আপনার ভাতা কত ছিল আগে জানেননি? তখন অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার হওয়ার আগে ভাতা কত ছিল? 60 টাকা। অটল বিহারী বাজপেয়ী 300 করছে। 60 টাকা ছিল ভাতা। আজকে দিল্লির সরকার যে 200 বা 300 টাকা ভাতা দেয়, এই ভাতার বৃদ্ধি করার
মূল যে কারিগর তিনি হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী। মৌলিক অনেক সিদ্ধান্ত, পড়াশোনার জন্য সবকিছু, আর সবচেয়ে স্বাভিমানের বিষয় যেটা পোখরান বিস্ফোরণ, পোখরানের যে সরকার হওয়ার পরে 98-এ যে পোখরানের পরমাণু বিস্ফোরণ, 5টা বিস্ফোরণ হয়েছিল, যে বিস্ফোরণের জন্য সমস্ত পৃথিবী ভারতকে সমীহ করা শুরু করেছে। ভারতবর্ষের যারা অপোজিশন ছিল, বিশেষ করে কমিউনিস্ট, তার লেজুর ভিত্তি যে দলগুলি, সমস্তগুলি গেল রব বলা করা হয়েছিল যে ভারতবর্ষের উপরে স্যাংশন লাগবে, বিদেশিরা আমাদেরকে পয়সা দেবে না। আজকে সেই জায়গায় যখন স্যাংশন লাগিয়েছে সমস্ত বিশ্ব, আপনার জাপান, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সমস্ত রাষ্ট্রের খুফিয়া এজেন্সি যেটা সিবিআই, আইবি সব দেশে থাকে, অ্যাম্বাসাডার থাকে। আমেরিকার অ্যাম্বাসাডার, আমেরিকার যে তন্ত্র, যে যন্ত্র, রাডার ফাডার, তাদের নাসা মাসা যত কিছু আছিল সব ফেল করছে। সবাই ডাকিয়ে নিছে যে তোমরা টের পাইছো না, তারা পরমাণু বিস্ফোরণ করে নিছে। কারণ অটল বিহারী বাজপেয়ী একদিনে পরমাণু তৈরি করেননি, এর আগে তৈরি হয়েছিল। বিদেশি শক্তির ভয়ে পরাভূত হয়ে ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী পরমাণু বিস্ফোরণ করার সম্ভব সাহস করতে পারেনি, অর্থ বন্ধ হয়ে যাবে। কিন্তু যখনই তারা জানতো কোন প্রধানমন্ত্রী পরমাণু বিস্ফোরণ করতে যাচ্ছেন, তখন তারা এসে ধমকাইতো, ধমকাইয়া বন্ধ করে দিত। আর কোন সরকার রাজি দিত না। সিপিএম তো ধমকাই না মাস্টার, দেশের ডেভেলপমেন্ট হলে ইডির বুক জ্বলে। আর অটল বিহারী বাজপেয়ী যখন পরমাণু বিস্ফোরণ করছেন, তখন সমস্ত পৃথিবী একবারে নিদ্রা ছিল। তারা, তাদের কোনো আইবি বলতেই পারেনি যে পরমাণু বিস্ফোরণ এই দিন হবে। সেই একজন ব্যক্তি আমাদেরকে শক্তিশালী ভারত নির্মাণের একটা ভিত্তি তৈরি করেছেন, এবং সমস্ত বিশ্ব থেকে যত আমাদের সায়েন্টিস্ট ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক ব্যবসায়ীকে ভারতবর্ষে চলে আসতে হয়েছিল। কিন্তু সেই সময় মানব সংসাধন মন্ত্রী ছিলেন আমাদের ডক্টর মুরলী মনোহর যোশী। সমস্ত ভারতীয়রা যারা ভারতবর্ষে এসেছিলেন বিদেশ থেকে, সবাইকে তাদের নিজের জায়গা প্রতিষ্ঠা দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। আজকে আমরা যারা সর্বশিক্ষাতে চাকরি করি, যারা চাকরি করে তাদের জিজ্ঞেস করবেন সর্বশিক্ষা কারা শুরু করেছে, কিসের জন্য? আমরা প্রান্তিক ব্যক্তি, প্রান্তিক লোক, সাধারণ গরিব মানুষ, আমাদের ছেলেমেয়েরা যখন ড্রপ আউট হয়ে যায়, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, তাদের পড়াশোনার জন্য, গরিব মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য সর্বশিক্ষার প্রকল্প, সর্বশিক্ষার ব্যবস্থা অটল বিহারী বাজপেয়ী করেছেন। এবং অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার হয়েছেন, তখন আমরা সাধারণ গ্রামের গরিব মানুষ পর্যন্ত ভাবতে শুরু করেছি যে দেশের প্রধানমন্ত্রী যদি চেষ্টা করে আমার আড়ালিয়া থেকে দিল্লি পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, কচ্ছ থেকে কামরূপ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য সেবা করতে পারে, প্রত্যেকটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করতে পারে, সেই ব্যক্তিকে অটল বিহারী বাজপেয়ী। এবং উনার পদাঙ্ক অনুসরণ করে আমার দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে আমাদের যে আইডিওলজি, সেটাকে নিয়ে আজকের দিনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী সমস্ত পৃথিবী আজকে ভারতবর্ষকে কুর্নিশ জানায়, সেই প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মোদীজি অটল বিহারীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে শুরু করেছেন। সুশাসন দিবস কি? প্রত্যেকটা মানুষে বিনা যন্ত্রণায়, দরজায় না ঘুরে তার অধিকার উনি পাবেন। আমরা ভাবতাম পারি আমরা 5 কেজি করে চাল ফ্রিতে পাই, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাই, উজ্জ্বলা যোজনা গ্যাস পাইতে পারি। আমরা ভাবতাম পারি সরকার যে ব্যাংকের দরজা যাও আমাদের জন্য স্বপ্নের অতীত ছিল, ভাবতে পারি না স্বপ্নের উপর ছিল যে আমরা গরিব মানুষ জিরো ব্যালেন্সে একবারে এসি ওলা ঘরের মধ্যে দরজা ধাক্কা দিয়ে ঢুকে বিনা পয়সা ব্যাংকের অ্যাকাউন্ট করুন। ভারতবর্ষের নাগরিকরা কখনো ভাবেনি আজকে আমরা 50 কোটি মানুষ ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে। ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 50 কোটি মানুষের অ্যাকাউন্ট আমাদের নরেন্দ্র মোদীজিকে করতে হয়েছে। 10 কোটি মানুষকে গ্যাসের চুলা, 12 কোটি মায়েদেরকে উজ্জ্বলা যোজনা, আমার স্বচ্ছ ভারতের শৌচালয়, 4 কোটি মানুষকে ঘর, ত্রিপুরা রাজ্যের গ্রামে 3,77,000 ঘর, আর শহরে 94,153 জনকে ঘর। প্রত্যেকের ঘরে নলের মাধ্যমে জলের ব্যবস্থা। এই যে স্বপ্নের ভারত, এই যে গরিব মানুষের উন্নয়নের ভারত, সেই ভারতের স্বপ্ন আমাদের আইডিওলজি, সেই ভারতের স্বপ্ন আমাদের পার্টির পরম্পরার মধ্যে রয়েছে, সেই ভারতের স্বপ্ন আমাদের পার্টির যে সংবিধান তার মধ্যে রয়েছে, মানব সেবাই জনসেবা। আর সেটাকে পাথেয় করে আজকের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। জানেনি আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা?
জানেনি? কারা কারা জানে? বিকশিত ভারত সংকল্প যাত্রা সবাই জানতে লাগবো। বিকশিত ভারত সংকল্প যাত্রা এই নভেম্বর মাসের 15 তারিখে দেশের প্রধানমন্ত্রী শুরু করেছেন। কেন? উনি বলছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা এজ এ ভারতবর্ষের প্রধান সেবক হিসেবে আমার পরীক্ষা। যে গত 9 বছর দেশের মানুষ যে দুহাত ভরে আমাকে আশীর্বাদ করে আমাদের প্রধান সেবক নির্বাচিত করেছে, গত 9 বছর দেশের মানুষের জন্য আবাস হোক, জল হোক, শৌচালয় হোক, গ্যাসের কানেকশন হোক, শ্রম কার্ড হোক, অটল পেনশন যোজনা হোক, 12 টাকার ইন্স্যুরেন্স যেটা 40 টাকা, আমার অসংগঠিত ক্ষেত্রের মানুষের যে অটল পেনশন যোজনা থেকে শুরু করে, কেসিসি লোন থেকে শুরু করে, কৃষক সম্মান নিধি, মাতৃত্ব বন্ধন যোজনা, প্রতি ঘরে নল প্রতি ঘরে জল, প্রত্যেকটা প্রকল্প যে আমি শুরু করেছি, আমার মানুষ, আমার প্রান্তিক মানুষ, আমার দেশের ভিআইপি। মোদিজি আমাদেরকে কি বলে জানেন? দেশের ভিআইপি কাটা জানেননি? জানেননি আপনারা? আপনার প্রধানমন্ত্রী আমরা কইয়া দেয় ভিআইপি হয়েছে সাধারণ মানুষ, আমরা কেউ ভিআইপি না, ভিআইপি হয়েছেন আপনারা। এটা দেশের প্রধানমন্ত্রী। এটা এই দেশে এই প্রধানমন্ত্রী এবং এই পার্টির দ্বারা সম্ভব, এই নেতার দ্বারা সম্ভব। সেই ভিআইপিদের জন্য মোদিজি বিকশিত ভারত সংকল্প যাত্রার মোদিজির গ্যারান্টির গাড়ি পাঠাইছেন। যেদিন যে জায়গাতে গাড়ি আইব 4-5 দিন থেকে লিস্ট নিয়ে নিবেন। যদি কোন জায়গাতে গাড়ি দেব, যদি প্রয়োজন হয় আপনারা জানেন না, আমাকে জানাইবেন, আমি লিস্ট দিয়ে দেব। যখন এই গাড়ি দেব, ভারতবর্ষের 2,70,000 গ্রাম, ভারতবর্ষের 4,800 নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, পৌর নিগম, মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে এই গাড়ি যাব। গাড়ির কি? মোদিজির গ্যারান্টির গাড়ি। গত 9 বছরে মোদিজি যত সুবিধা আমরা দিছে, 17টা সুবিধা যদি আমরা না পাইয়া থাকি কোনো কারণে, যারা সুবিধা পাইছি তারা তার অভিজ্ঞতা শেয়ার করুন। মেরে কাহানি মেরে জুবানি। কেউ ঘর পাইছি, ঘরের লগে শৌচালয় পাইছি, শৌচালয়ের লগে জল পাইছি। কেউ আমরা অটল পেনশন, আমরা 12 টাকার ইন্স্যুরেন্স করছি, মারা গেছে 2 লাখ টাকা পাইছি। কেউ 5 কেজি করে চাল পাইতে আছি তো আমরা। কেউ আমরা কেসিসি লোন পাইছি, কেউ কৃষক সম্মান নিধি পাইছি, কেউ আমরা মুদ্রা লোনের লোন পাইছি। ত্রিপুরার যে 26 লাখ মানুষ মুদ্রা লোনের লোন নিছে। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার আগে ত্রিপুরা রাজ্যের বাজেট ছিল 15,000 কোটি টাকা। আর ত্রিপুরা রাজ্যে গত 6-7 বছরে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি মুদ্রা লোনে মানুষের স্বাবলম্বী করার লাগিয়া ত্রিপুরা রাজ্যের বেকার মানুষ, সাধারণ উদ্যমী মানুষের জন্য 13,746 কোটি টাকা পাঠাইছে। 13,746 কোটি টাকা পাঠাইছে মোদিজি আমাদের অ্যাকাউন্টে। যারা মুদ্রা লোন নিছি আমরা 26 লাখ, যাদের মধ্যে এসসি 5 লাখের চেয়ে বেশি, এসটি 5,45,000 বাইর করতে লাগবে তাদেরকে। প্রত্যেকে আমরা প্রত্যেকের বাড়ি যাবো, যে জায়গাতে গাড়ি যাবো 3-4 দিন আগে থেকে বাড়ি গিয়া কারা কিতাব আছে এটারও লিস্ট করুন। পৃষ্ঠা প্রমুখ হইতে সবাই আমাদের বড় দায়িত্ব এবং নেতা বননের সবচেয়ে বড় সুযোগ আপনাদের কাছে মোদিজি করে দিচ্ছেন। এই গাড়ি যখন যাইব, গাড়ি আমাদের স্টল লাগবো সেই জায়গার মধ্যে। যারা আমরা প্রধানমন্ত্রী আবাস ঘর পাইছি না তারা এনরোলমেন্ট করবেন। যারা উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন পাইছি না, সমস্ত সম্পূর্ণ বিপিএল, তারা লিস্ট করবেন, তারা উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন পাইবেন। এবং যারা আমরা অন্তোদয় অন্নপূর্ণা যোজনা রয়েছে কিন্তু আমরা আয়ুষ্মান ভারত কার্ড পাইছি না, তারাও পাইবেন। এবং যাদের উপযুক্ত রয়েছেন পান, আপনারা অ্যাপ্লাই করবেন, এনরোলমেন্ট করবেন, আপনারা কেসিসি লোন পাইবেন। আপনারা সমস্ত ব্যবস্থা, অটল পেনশন যোজনা থেকে প্রয়াম বিশ্বকর্মা, সমস্ত কিছু, মাতৃত্ব, সবকিছু এই ওই যে মোদিজির গ্যারান্টির গাড়ির মধ্যে রয়েছে। আমাদের জন্য সুবর্ণ সুযোগ, প্রত্যেকটা পাড়ার মধ্যে গিয়ে কায় কে কিছু পায়নি সেটাও লিস্ট করা, যারা পেয়েছে সেটাও লিস্ট করা। আর যখনই গাড়ি আসবে সবাইকে আসা, উলুধ্বনি দিয়ে সম্মানের সঙ্গে সেই গাড়িকে স্বাগত জানানো। কারণ যে গাড়ি মোদি যে পাঠিয়েছেন দিল্লি থেকে, আগে সিপিএম এর আমলে ওয়ার্ডের যে কাউন্সিলর কর্পোরেটর আছিল তার বাড়ি যেতে যাচ্ছেননি আপনারা? যাই যাচ্ছেননি? আচ্ছা, প্রধানমন্ত্রী গাড়ি পাঠাই দিয়েছে আপনারা, সমস্ত অফিসার আপনার পাড়াত পাঠাই দিয়েছে দিল্লি থেকে, সমস্ত যোজনা যাতে আমরা ঘরে বসে পেতে পারি সেই ব্যবস্থার নাম হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। আর সেই যাত্রার আরেকটা উদ্দেশ্য কি, একটা মানুষ আমার প্রতাপগড় থেকে দিল্লি পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কামরূপ পর্যন্ত প্রত্যেকটা দল, মত, ধর্ম, পন্থ,
পন্থ, জাতি সম্পূর্ণ নির্বিশেষে এক একটা মানুষ যাতে বিকশিত হয়, প্রত্যেকটা মানুষ যদি ঘর থাকবে, প্রত্যেকটা মানুষের শৌচালয় থাকবে, প্রত্যেকটা মানুষের রোজগার থাকবে, প্রতিটা মায়ের হাতে রোজগার থাকবে, প্রতিটা যুবকের হাতে রোজগার থাকবে, প্রত্যেক শান্তিতে থাকবে, প্রত্যেকে সুখে থাকবে, প্রত্যেকে সুস্বাস্থ্যের অধিকারী হবে, প্রত্যেকের বাড়িতে আয়ুষ্মান ভারত কার্ড থাকবে, তাহলে ভারত বিকশিত হবে। আমার লোক যদি একজন বিকশিত না হয়, সম্পূর্ণ না থাকে, আমার পাড়ার একজন মানুষ যদি গরিব থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের ভারত, আমরা সবাই যে স্বপ্নের ভারত, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারত আবার বিশ্বগুরু নির্মাণ আমরা করতে চাই, তাহলে নির্মাণ হবে না। মোদিজি আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা যারা সামাজিক কাজ করছি, দল মত নির্বিশেষে সবাই মিলে এই সংকল্প যাত্রার যে গাড়ি, মোদিজির গ্যারান্টির গাড়ি আসবে, সবাই মিলে সম্পর্ক করে, অফিসারদের সঙ্গে সম্পর্ক করে আমরা সমস্ত সুবিধা মানুষের কাছে পৌঁছে দেব। সেটাই আমাদের আজকের দিনের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে ওনার প্রতি আমাদের যে শ্রদ্ধা, ওনার যে আশীর্বাদ আমরা পাবো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে সংকল্প 2047 সালে ভারতবর্ষকে, মা ভারতীকে পরম বৈভবশালী, পরম গৌরবশালী, পরম ঐশ্বর্যশালী, সমৃদ্ধশালী ভারত নির্মাণ করার আমাদের প্রত্যেকের যে চিন্তা, সে চিন্তাকে যদি আমরা সাকার করতে যাই, সে চিন্তাকে যদি আমরা সম্পূর্ণ করতে যাই, সে ভারতবর্ষকে যদি বৈভবশালী ভারতবর্ষ নির্মাণ করতে যাই, তাহলে আমাদের প্রত্যেকের মোদিজির সঙ্গে সংকল্প নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা দিয়ে এক কদম আপনারা চলবেন, এক কদম সরকার চলবে, সবাই মিলে কদম থেকে কদমে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতবর্ষকে 2047 সালে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারবো। কিসের জন্য? আজকে যারা 40-50 বছর বয়স, আমরা যারা 60 বছর বয়স, আমাদের যারা অনেকের বাচ্চা, আমরা 40 বছর বয়স, আমাদের বাচ্চা 8 বছর 9 বছর, আমাদের বাচ্চা 7 বছর 8 বছর, 2047 সালে ভারতবর্ষ যখন 100 বছর স্বাধীনতা পূর্ণ করবে, আগামী 25 বছর যারা আজকে 10-12 বছরের বাচ্চা, আগামী দিন যাতে আমাদের যারা সন্তান, আমাদের যাতে শিশু, আমাদের যাতে আগামীর ভবিষ্যৎ, তাদের জীবনে যাতে কোনো ধরনের অশান্তি না আসে, তারা জীবনে, আমরা যারা অসম্পূর্ণ ছিলাম, পড়াশোনা থেকে, রাস্তাঘাট থেকে, আমাদের বিভিন্ন সুবিধা থেকে, স্কুল কলেজ থেকে, ডাক্তার থেকে, আমরা বিভিন্ন জায়গায় যে আমরা অসম্পূর্ণ ছিলাম, আমরা সুবিধা পাইনি, আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েরা যাতে কোনো ধরনের অসুবিধা ভোগ না করে, তার জন্য 2047 সালে ভারতকে পরম বৈভবশালী ভারত আমরা সবাই মিলে নির্মাণ করব। এটাই হচ্ছে বিকশিত ভারত যাত্রার মূল সংকল্প। কার জন্য? আমাদের প্রজন্মের, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ছেলেদের জন্য, আমাদের মেয়েদের জন্য, আমাদের সন্তানদের জন্য। আর মোদিজি বলেন, আমার যে আজকে প্রতাপগড়ের যে ছোট বাচ্চা, শিশু, সেটা আপনার পরিবারের সম্পত্তি নয়, আমার দেশের সম্পদ, আমার দেশের সম্পদ। আগে কি বলা হতো? জনসংখ্যা, জনবিস্ফোরণ, নেগেটিভ কথাবার্তা ছিল। মোদিজি বলছেন, দেশের জনসংখ্যা আজকে পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ। কেউ জনসংখ্যা নিয়ে চিন্তা করে না, কারণ দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমার দেশের জনসংখ্যা, আমার শক্তি, আমার তাকত। আর দেশের যুবক, দেশের মহিলা, দেশের শ্রমিক, দেশের কৃষক, 4 জাতের ভারতবর্ষ। এই 4 জাতের উন্নয়ন হবে, ভারতবর্ষের উন্নয়ন হবে। আমার মা বোনদের জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা নমো দিদি, ড্রোন দিদি রয়েছে, এবং লাখপতি দিদি, প্রত্যেকটা বোন যাতে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বছরে 1 লক্ষ টাকা রোজগার করতে পারে, সমস্ত ব্যবস্থা মোদিজি আমাদেরকে করে দিয়েছেন। আমাদের দায়িত্ব, যারা জনপ্রতিনিধি, যারা সমাজের জন্য সমর্পিত, আমরা সবকিছু খোঁজ খবর নিয়ে মানুষের কাছে সমস্ত সুবিধা পৌঁছে দেব। তাহলে আমাদের যে স্বপ্ন, আমরা যে আগে কবির কল্পনা থেকে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা কবির কল্পনা নয়, সেটা বাস্তব। সে বাস্তব আমাদের একবার কাছে রয়েছে। আপনাদেরকে ইন্টারন্যাশনাল একটা হিসাব দিচ্ছি। মোদিজি গত 10 বছরে ভারতবর্ষকে অর্থনীতিতে কোন জায়গাতে আছি আমরা? পৃথিবীর 5 নম্বরে। ঠিক আছে তো? মোদিজি কইছে আগামী 5 বছরে কত নম্বরে নিব? 3 নম্বরে। আগামী 5 বছরে 3 নম্বরে যাইতে হইলে কত বছর অব্দি লাগবে? সময় 2028 অব্দি লাগবে তো না? 29, 24 5 বছর 29। বিশ্বের সবচেয়ে বড় ইকোনমিক্স, যিনি অর্থনীতি নিয়ে লেখালেখি করেন, গবেষণা করেন, উনি গত মাসে বলেছেন যে 2029 না, ভারত মোদিজির নেতৃত্বে এবং আমাদের সবার আশীর্বাদে 2027 সালে বিশ্বের 3 নম্বর অর্থনীতিতে রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে। আমাদের ভারত 2030 সালের মধ্যে পৃথিবীর যত জনসংখ্যা, সমস্ত রাষ্ট্রের মানুষের থেকে আমাদের দেশের মানুষের
ক্রেতা মানে ক্রয় ক্ষমতা বিশ্বের সবচেয়ে বেশি ক্রয় ক্ষমতা যদি কোনো মানুষের হয়ে থাকে 2030 সালে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের নাগরিকের হবে সমস্ত বিশ্বের একবারে আকর্ষণীয় জায়গা হচ্ছে আজকের দিনের ভারতবর্ষ। মোদিজি বলছেন এই ভারতবর্ষ মোদিজি তৈরি করেনি, কারণ আপনারা যারা ভোট করেছেন প্রত্যেকের ভোট দিয়ে আমাকে যে অধিকার দিয়েছেন, সেবা করার সুযোগ দিয়েছেন, আমি প্রধান সেবক হিসাবে সেবা করার চেষ্টা করছি। আপনারা আমাকে সমর্থন করবেন, আমার সঙ্গে দাঁড়িয়ে পথ চলা শুরু করেছেন, আগামী দিনে আপনারা সঙ্গে থাকবেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে ভারতকে পরম বৈভবশালী ভারত আমরা নির্মাণ করব। আর আজকের দিনে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে উনাকে আমাদের প্রণাম, এবং উনার যে আদর্শ আন্দেরা ছটেগা কমল খিলেগা, কমল খিলতে আছে, প্রত্যেকদিন যাতে কমল থাকে তাহলে আমাদের, কারণ ফুল দিয়ে পূজা হয়, ফুল দিয়ে মানুষকে ভালোবাসা হয়, ফুল দিয়ে মানুষকে যন্ত্রণা দেওয়া হয় না। সে ফুল যে জায়গায় যাবে সুবাস ছড়াবে, উন্নয়ন যাবে, গরিব মানুষকে সমাজের প্রথম পংক্তিতে আমরা আনবো। আমরা সুযোগ পেয়েছি, সেই সুযোগকে আমরা কাজে লাগাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি। প্রতাপগড়, প্রতাপগড়, প্রতাপগড়ের কার্যকর্তা, প্রতাপগড়ের কার্যকর্তা। জয় হিন্দ, জয় ভারত।